আপনারা দেখছেন পলিটিক্যাল সায়েন্স বাংলা। আর আমি সঙ্গে রয়েছি এসআরএইচ নিশান। এই ভিডিও মূল বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন এসএলএসটি স্পেশাল ক্লাসের উপর। এখানে উদ্দেশ্যই হচ্ছে এসএলএসটি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য প্রশ্নোত্তর ভিত্তিক একটি প্রেজেন্টেশন। এটি পলিটিক্যাল সায়েন্স বাংলা ইউটিউব চ্যানেলের নিজস্ব প্রতিবেদন, নিজস্ব নিবেদন। চলুন দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন হলো, রাষ্ট্রবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? এখানে ৪টি অপশন রয়েছে। প্রথম অপশন প্লেটো, লেবনিজ, হেরোডোটাস এবং অ্যারিস্টটল। আমরা প্রশ্ন করার সাথে সাথে যে ৪টি অপশন রয়েছে, সেই ৪টি অপশনেরও একটা করে বিষয় এখানে মনে রাখার চেষ্টা করব। যেমন ধরুন, এখানে প্রশ্ন করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? যে ৪টি অপশন রয়েছে, সেই ৪টি অপশন সম্পর্কে আমরা যদি একটি করে লাইন এখানে আলোচনা করি, তাহলে আমাদের প্রতিটি এমসিকিউ প্রশ্নের প্রতিটি অপশনের জন্য একটি করে নতুন এমসিকিউ তৈরি হবে। যেমন রাষ্ট্রবিজ্ঞান শব্দটি সম্পর্কে কে ব্যবহার করেন? এই লাইনটিতে আমরা যখন প্লেটো পাচ্ছি, তাহলে প্লেটোর একটি গ্রন্থের নাম আপনারা জানলে কমেন্ট বক্সে লিখুন। একই রকমভাবে লিবনিজের কোনো গ্রন্থের নাম যদি জানা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, বা হেরোডোটাস বা অ্যারিস্টটলের গ্রন্থের নাম যদি জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। এই প্রশ্নটির উত্তর আমরা কমবেশি সকলেই জানি, সেটি হচ্ছে লিবনিজ বা লাইবনিজ। নেক্সট, আজকের দ্বিতীয় প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে বিশুদ্ধ বিজ্ঞান বলা যায় না কেন? কারণ এটি একটি প্রকৃত বিজ্ঞান, এটি একটি অনুমান নির্ভর, কারণ এটি পরীক্ষামূলক নয়, কারণ এটি ইতিহাস নয়। এই কতগুলি অপশনের মধ্যে উত্তর হচ্ছে এটি অনুমান নির্ভর। উত্তর হচ্ছে এটি অনুমান নির্ভর। কেন অনুমান নির্ভর? কারণ আমরা যখন রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলছি, তখনও কিন্তু আমরা যে অবজারভেশন এর কথা বলছি, যে অ্যানালিসিস এর কথা বলছি, যে কনক্লুশন এর কথা বলছি, সেই কনক্লুশন কিন্তু আল্টিমেট কোনো কনক্লুশন নয়। সেই কনক্লুশন থেকে পুনরায় আমাদের একটা অবজারভেশন তৈরি হয়। সেই জন্য এটি অনুমান নির্ভর বিজ্ঞান হিসেবেই পরিচিত। ৩ নম্বর প্রশ্ন, পলিটিক্যাল সায়েন্স ইজ আ প্রোগ্রেসিভ সায়েন্স উক্তিটি কার? এই উক্তিটি আমরা প্রত্যেকে জানি। উক্তিটি হচ্ছে লর্ড ব্রাইসের। এখন প্রশ্ন হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্স ইজ প্রোগ্রেসিভ সায়েন্স এর উত্তর তো ব্রাইস পেলাম। যদি জানা থাকে ব্রাইসের লেখা গ্রন্থটির বুকসের নাম কি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। নেক্সট প্রশ্ন নম্বর ৪, নিম্নলিখিত কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে মেনে নেননি? এখানে ৪টি অপশন রয়েছে। সেই ৪টি অপশনের মধ্যে উত্তর করতে হবে যে কে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে মেনে নেননি। এর উত্তর হচ্ছে কোথ, অগাস্ট কোথ। আচ্ছা, অগাস্ট কোথের লেখা গ্রন্থের নাম কি? আর সেই গ্রন্থটি কবে পাবলিশড হয়েছে? জানা থাকলে ঝটপট কমেন্ট বক্সে আনসার করো। প্রশ্ন নম্বর ৫, রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় নয় কোনটি? এই ৪ টে অপশনের মধ্যে খুব সহজেই আমরা করতে পারবো। এর জন্য ৫ সেকেন্ড অ্যান্সার। কোনটি আলোচ্য বিষয় নয়? ক্ষমতা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়, ধর্ম কি? সরকার রাষ্ট্রবিজ্ঞানের বিষয়, সংঘাত রাষ্ট্রবিজ্ঞানের বিষয়, তাহলে পড়ে থাকলো ধর্ম। উত্তর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের বিষয় নয়, ধর্ম। নেক্সট প্রশ্ন নম্বর ৬, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার প্রাচীনতম পদ্ধতি কোনটি? খুবই ইম্পোর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। আমাদেরকে এসএলএসটির জন্য আহামরি বিশাল কিছু পড়তে হবে, কোথা থেকে প্রশ্ন হবে, কেমন প্রশ্ন হবে, এইগুলো না ভেবে আমরা যদি খুব সহজভাবে সহজ এমসিকিউ গুলোর দিকে তাকাই, তাহলেই কিন্তু আমরা কমন পেতে পারি। ঠিক এই প্রশ্নটা, প্রশ্ন নম্বর ৬ এর দিকে যদি আমরা তাকাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে খুব, খুব সহজ প্রশ্ন কিন্তু আমাদের জন্য কঠিন, আমরা উত্তর করতে পারব না। আমরা আনসার না দেখার আগে পর্যন্ত কতজন আনসার করতে পারছি, যদি সম্ভব হয় কমেন্ট বক্সে লিখো। রাষ্ট্রবিজ্ঞান আলোচনার প্রাচীনতম পদ্ধতি কোনটি? উত্তর হচ্ছে দার্শনিক পদ্ধতি। নেক্সট, শাসনতন্ত্রের আইন গ্রন্থটির রচয়িতা কে? কে রচয়িতা? আনসার হচ্ছে এভি ডাইসি। এভি ডাইসি। নেক্সট,
প্রশ্ন নম্বর ৮, আইনগত পদ্ধতির মূল উদ্দেশ্য কি? এটিও কিন্তু ভীষণ ইম্পোর্টেন্ট একটি কোয়েশ্চেন। আইনগত যে পদ্ধতি রয়েছে রাষ্ট্রবিজ্ঞান চর্চার ক্ষেত্রে, সেটি মূল উদ্দেশ্য কি? সেটির মূল উদ্দেশ্য ৪ টি অপশন এখানে রয়েছে এবং ৪ টি অপশন ভীষণভাবে পরস্পরের সাথে যুক্ত। রাষ্ট্রের ইতিহাস চর্চা, রাজনৈতিক আচরণ বিশ্লেষণ, আইন কার্যকর করা, সমাজ পরিবর্তন বিশ্লেষণ। এই ৪ টির মধ্যে উত্তর হচ্ছে আইন কার্যকর করা। অর্থাৎ আইনগত পদ্ধতি যেহেতু বিষয় রয়েছে, এখানে একটি হিন্টস রয়েছে, সেই হিন্টস অনুযায়ী এখানে আমাদের আনসার করতে হবে। প্রশ্ন নম্বর ৯, ঐতিহাসিক পদ্ধতির অন্যতম প্রবক্তা কে? এই ৪ টে অপশনের মধ্যে ইজিলি আমাদের আনসার করা উচিত। এই সমস্ত প্রশ্নের জন্য সময় নেব মাত্র ২ সেকেন্ড এবং সাথে আমরা আমাদের OMR কে ফিল করব। এর উত্তর মেকিয়াভেলি। ঐতিহাসিক পদ্ধতির অন্যতম প্রবক্তা কে? এটা হচ্ছে মেকিয়াভেলি। মাথায় রাখবে এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা যেই ঐতিহাসিক শুনেছি সেই প্লেটো আনসার করে দিয়ে চলে আসব। কিন্তু না, ঐতিহাসিক পদ্ধতির অন্যতম প্রবক্তা কে? মেকিয়াভেলি। কেন ঐতিহাসিক পদ্ধতির অন্যতম প্রবক্তা মেকিয়াভেলিকে বলা হলো? কারণ আমরা যখন 'দ্য প্রিন্স' পড়ি তখন প্রিন্সকে ব্যাখ্যা করতে গিয়ে মেকিয়াভেলি অতীতের বা তার সমসাময়িক ঘটনার আগের ঘটনাকে কিন্তু তিনি ব্যাখ্যার মধ্যেই তার বক্তব্যকে তুলে ধরার চেষ্টা করেছেন। সেইজন্যই তিনি ঐতিহাসিক পদ্ধতির প্রবক্তা হিসেবে পরিচিত। নেক্সট, প্রশ্ন নম্বর ১০, রাষ্ট্রদর্শন কি বিষয়ে গুরুত্ব দেয়? আমরা যখন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ি, তখন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে গিয়ে আমরা দেখি আমাদের সাথে প্যারালালি ৩ টে শব্দ ভীষণভাবে একে অপরের সাথে জড়িয়ে পড়ে। একটা কি? একটা হচ্ছে রাষ্ট্রনীতি, একটা হচ্ছে রাষ্ট্রনীতি। এটি একটি শব্দ, একটি রাষ্ট্র দর্শন, আর একটা আমাদের সাবজেক্টের নাম রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান। এটি পারস্পরিক ৩ টে শব্দ এবং আলাদা শব্দ। কিন্তু যখন আমরা উত্তর করতে যাই তখন মনে হয় যে না কোনটা উত্তর হবে। এখানেও তাই। এখানে উল্লেখ করে দিয়েছে রাষ্ট্র দর্শন। অর্থাৎ দর্শন ভিত্তিক বিষয়কে মাথায় রেখে আমাদের কিন্তু এখানে উত্তর করতে হবে। অর্থাৎ রাষ্ট্র দর্শন যেহেতু বলেছে তাই রাষ্ট্র সম্পর্কে যে নীতি বা আদর্শ সেটাই কিন্তু এখানে উত্তর হওয়া উচিত। আমরা দেখে নেব উত্তর। নীতি ও আদর্শই হচ্ছে রাষ্ট্র দর্শন বিষয়ের উপর গুরুত্ব দেয়। নেক্সট, প্রশ্ন নম্বর ১১ তে আমরা দেখব যে দার্শনিক পদ্ধতির সীমাবদ্ধতা কি? দার্শনিক যে পদ্ধতি রয়েছে রাষ্ট্রবিজ্ঞান চর্চার ক্ষেত্রে তার সীমাবদ্ধতার কথা এখানে উল্লেখ করেছে। ৪ টে অপশন এখানে রয়েছে। বাস্তবতাকে গুরুত্ব দেয়, মানব প্রকৃতির গভীর বিশ্লেষণ, অনুমানের উপর নির্ভর করে, বিজ্ঞানসম্মত পদ্ধতি। দেখো এখানে একটা ট্রিক্স আমরা বলতে পারি যে দার্শনিক পদ্ধতির যে সীমাবদ্ধতা, এই দার্শনিক পদ্ধতির সীমাবদ্ধতায় বিজ্ঞানসম্মত যে পদ্ধতি সেটা কি এখানে প্রযোজ্য? মোস্ট প্রবাবলি বিজ্ঞানসম্মত পদ্ধতি কিন্তু এখানে প্রযোজ্য নয়। তাহলে ৪ টে অপশনের মধ্যে ১ম এই বিজ্ঞানসম্মত পদ্ধতিকে আমরা ক্রস করলাম। যে এটা আমাদের অপশনের মধ্যে সিমিলারিটি নয়। তাহলে ৩ টে প্রশ্ন রয়েছে, ৩ টে উপরের বক্তব্য রয়েছে। এই ৩ টে বক্তব্যের মধ্যে বাস্তবতাকে গুরুত্ব দেয়, দার্শনিক পদ্ধতি সীমাবদ্ধতা বাস্তবতাকে গুরুত্ব দেয়। এটাও কি? সম্ভবত এটাও নয়। তাহলে কি? মানব প্রকৃতির গভীর বিশ্লেষণ আর অনুমানের উপর নির্ভর করে। তাহলে আমরা ৪ টে প্রশ্নের মধ্যে আমরা ২ টো অলরেডি অপশনকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে আমাদের কাছে এখন ২ টো প্রশ্ন রয়েছে, ২ টো অপশন রয়েছে। এই ২ টোর মধ্যে যদি আমরা আনসার করতে পারি, তাহলে আমাদের আনসার সঠিক হবে। অন্যথায় আনসার সঠিক হবে না। এবার আমরা আরেকটু গুরুত্ব যদি দিই যে দার্শনিক পদ্ধতির সীমাবদ্ধতা কি? তাহলে এখানেই আমরা দেখতে পাবো যে এর সীমাবদ্ধতা হচ্ছে অনুমানের উপর নির্ভর করে। অর্থাৎ দার্শনিক পদ্ধতিতে আমরা প্লেটোর কথা বলতে পারি বা অ্যারিস্টটলের কথা বলতে পারি। এরা কিন্তু তাদের বক্তব্যকে অনেক বেশি অনুমান নির্ভর করে রেখেছে। অতএব এভাবেও কিন্তু আমরা উত্তর করতে পারি। নেক্সট, প্রশ্ন নম্বর ১২, আইনগত পদ্ধতির অন্যতম সমর্থক কে ছিলেন? প্লেটো, লক, অস্টিন, মেকিয়াভেলি। এই প্রশ্নের উত্তর তোমরা সকলেই জানো। এটাকে আমি আলাদা করে ব্যাখ্যা করছি না। এর উত্তর হচ্ছে অস্টিন। কেন অস্টিন? কারণ আমরা জানি যে সার্বভৌমের যে একাত্মবাদী তত্ত্ব, সেই একাত্মবাদী তত্ত্বতে তিনি বলছেন যে রাষ্ট্রের যে বক্তব্য তাই আইন। সর্বোচ্চ আইনের কথা তিনি বলছেন। হাইয়েস্ট তিনি সার্বভৌম ক্ষমতাকেই তিনি বলছেন চরম, চূড়ান্ত, অসীম, অনিবার্য, অখণ্ডনীয়, অপরিবর্তনীয়। অতএব আইনগত পদ্ধতির অন্যতম সমর্থক হিসেবে তার এই বক্তব্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট তার সাথে।
নেক্সট প্রশ্ন নম্বর ১৩ তে আমরা পাবো, রাষ্ট্র হচ্ছে আইনমূলক প্রতিষ্ঠান কোন পদ্ধতির ধারণা? এটাও কিন্তু ভীষণ ইম্পোর্টেন্ট। আমরা যখন পদ্ধতিগুলো দেখব, সেই পদ্ধতিগুলোর মধ্যে এইরকম প্রশ্ন কিন্তু আমাদেরকে বিট করতে পারে। যখন আমরা এসএলএসটির এক্সাম দেব, সেই এসএলএসটির এক্সামে আমাদের হাতে সময় যেহেতু কম থাকবে, আমাদের ভাবনা করার অবস্থান যেহেতু কম থাকবে, সেইজন্য এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাই মাথায় রাখতে হবে পড়ার সময় এইরকম প্রশ্নগুলো কংক্রিট যেন উত্তর হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা উত্তর দেখব যে রাষ্ট্র হচ্ছে আইনমূলক প্রতিষ্ঠান। রাষ্ট্র হচ্ছে আইনমূলক প্রতিষ্ঠান। কোন পদ্ধতির ধারণা? আমরা এখান থেকে হিন্টস পেয়ে যাব। সেই হিন্টস অনুযায়ী আমরা দেখব যে এর উত্তর হচ্ছে আইনগত। অর্থাৎ প্রশ্নের মধ্যেই কিছু প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে থাকে। সেক্ষেত্রেও আমরা এখানে দেখব যে আইনমূলক যেহেতু বলেছে, তাই এখানে কিন্তু আমরা সরাসরি আইনগত ধারণাটিও কিন্তু সরাসরি আনসার করতে পারি। এটা ঠান্ডা মাথায় থাকলে উত্তর হবে, ঠান্ডা মাথায় না থাকলে উত্তর কিন্তু হবে না। নেক্সট প্রশ্ন নম্বর ১৪, তুলনামূলক পদ্ধতিতে কি করা হয়? শুধু ইতিহাস বিশ্লেষণ? নাকি আইন প্রয়োগ? রাষ্ট্র ও সমাজের তুলনামূলক আলোচনা? না আদর্শ বিশ্লেষণ? আমরা ৪ খানা প্রশ্নের ৪ টি অপশন সহজভাবে পড়ব। পড়ার পরে প্রশ্নটি আরো একবার দেখব যে তুলনামূলক পদ্ধতি বলেছে, অতএব রাষ্ট্র ও সমাজের তুলনামূলক আলোচনাকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। উত্তর কি? উত্তর অবশ্যই রাষ্ট্র ও সমাজের তুলনামূলক আলোচনা। প্রশ্ন নম্বর ১৫ তে কি বলা হলো? ঐতিহাসিক পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য কি? ঐতিহাসিক পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য ক্ষেত্রে ৪ টি অপশন এখানেও রয়েছে। ভবিষ্যৎ কল্পনা, অতীত বিশ্লেষণ, অনুমান নির্ভরতা, পরিসংখ্যান ভিত্তিক। আবার মাথায় রাখতে হবে ঐতিহাসিক পদ্ধতি। এই যে ঐতিহাসিক পদ্ধতি অর্থাৎ ইতিহাস কেন্দ্রিক ধারণা, আগে যা ঘটে গেছে সেই বিষয়ের উপর ভিত্তি করে যখন কোনো বক্তব্যকে উপস্থাপন করা হচ্ছে, তখন সেটাকে আমরা ঐতিহাসিক পদ্ধতি বলছি। আর সেই বক্তব্যের উপর যদি আমরা উত্তর খোঁজার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে অতীত বিশ্লেষণ। উত্তর কি? উত্তর অবশ্যই হচ্ছে অতীত বিশ্লেষণ। অর্থাৎ আমরা আমাদের প্রশ্নের ভাবটাকে বুঝে যদি উত্তর খোঁজার চেষ্টা করি, তাহলে কিন্তু অনেক প্রশ্নের উত্তর সহজে হয়ে যাবে। নেক্সট প্রশ্ন নম্বর ১৬, মিকিয়াভেলি কোন পদ্ধতির সাথে যুক্ত? আমরা এর আগে একটা এমসিকিউ করে এসেছিলাম। এখন তোমাদের জন্য প্রশ্নটা থাকলো যে মিকিয়াভেলি কোন পদ্ধতির সাথে যুক্ত? এর আগে আমরা একটা এমসিকিউ এই ভিডিওতেই আমরা দেখে এসেছি এর আগের একটি প্রশ্নতে। কি মনে পড়ছে? পড়ছে মনে? তাহলে উত্তর দেখিয়ে দিচ্ছি। উত্তর হচ্ছে ঐতিহাসিক। প্রশ্ন নম্বর ১৭, দার্শনিক পদ্ধতির একটি দুর্বলতা কি? অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান আলোচনার যে দার্শনিক পদ্ধতি রয়েছে, সেই দার্শনিক পদ্ধতির দুর্বলতা কি? ৪ টে অপশন। অতি সরলীকরণ, আইন অমান্য করা, পরিসংখ্যান ত্রুটি, তথ্যের অতিরিক্ত ব্যবহার। এখানেও কিন্তু আমরা একটা ইন্ডিকেশন পাচ্ছি আনসারের। আনসার হচ্ছে অতি সরলীকরণ। নেক্সট প্রশ্ন নম্বর ১৮, রাষ্ট্রবিজ্ঞান কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? খুব মজার প্রশ্ন কিন্তু এটি। মাথায় রাখতে হবে আমরা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে সব জানলাম, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান কোন বিষয়ের অন্তর্ভুক্ত সেটা জানলাম না। কোন বিজ্ঞান? প্রকৃত বিজ্ঞান? নাকি শুদ্ধ বিজ্ঞান? নাকি সমাজবিজ্ঞান? নাকি সাহিত্য? আমরা জানি এর উত্তর হচ্ছে সামাজিক বিজ্ঞান। প্রশ্ন নম্বর ১৯, নিচের কোন পদ্ধতি অভিজ্ঞতার উপর ভিত্তি করে? ভালো করে খেয়াল করতে হবে। এই প্রশ্নত্র আমরা অপশন চুজ করেও কিন্তু আনসার করতে পারি। নিচের কোন পদ্ধতি অভিজ্ঞতার উপর ভিত্তি করে? ৪ টে অপশন পরিসংখ্যামূলক, অভিজ্ঞতাবাদী, ঐতিহাসিক আর দার্শনিক। তাহলে অভিজ্ঞতার উপর ভিত্তি করে। তাহলে অভিজ্ঞতা এই যে অভিজ্ঞতা তাহলে আনসার এখানে ইজিলি আমরা অভিজ্ঞতার উপরই আনসার করে দিতে পারবো যদি আমরা অন্য কিছু না দেখি। কিন্তু যদি আমরা এই কোয়েশ্চেনটাকে একটু অন্যভাবে চিন্তা করি, একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে চিন্তা করি, যে অভিজ্ঞতাবাদী এম্পিরিক্যাল যে ভিউ, সেই ভিউ কার উপর গুরুত্ব দেয়? অভিজ্ঞতার উপর গুরুত্ব দেয়। এখানেও যদি আমরা অপশন টেস্ট করি, তাহলেও কিন্তু পরপর আমরা দেখতে পাবো যে দার্শনিক ক্ষেত্রে এটা হবে না, ঐতিহাসিক ক্ষেত্রে এটা হবে না। পরিসংখ্যানমূলক এইটা কিন্তু আমাদের জন্য একটা অপশন হতে পারে এবং আমাদের ভুল তৈরি করার জন্য এইরকম একটা করে অপশন কিন্তু থাকতে পারে। তাই এমসিকিউ প্রশ্নের উত্তর করার সময় বা উত্তর চুজ করার সময় একটু প্রশ্ন পড়ে উত্তর করাটা বাঞ্ছনীয়। আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, প্রশ্ন নম্বর ২০, অ্যারিস্টটল কোন পদ্ধতির সঙ্গে যুক্ত ছিলেন?
এইরকম প্রশ্ন কিন্তু অনেকবার ইউজিসি নেটেও চলে এসেছে বা আমরা যদি প্রিভিয়াস ইয়ারের পলিটিক্যাল সায়েন্সের যেকোনো টেস্ট দেখে থাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইরকম কনফিউশন তৈরি করা কিন্তু অনেক এমসিকিউ আমরা দেখতে পাবো। তো ২০ নম্বর প্রশ্নটিও ঠিক এরকম একটা কনফিউশন রয়েছে যে অ্যারিস্টটল কোন, কোন পদ্ধতির সাথে যুক্ত ছিলেন? এবার অ্যারিস্টটলের বক্তব্যকে যদি আমরা বিচার বিশ্লেষণ করে এই বক্তব্যকে বা এই জায়গাটাকে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু অনেক সময় আমাদের ভুল হয়ে যেতে পারে। সেইজন্য চোখ বন্ধ করে তার বক্তব্যকে সামনে রেখে আমাদেরকে উত্তর খুঁজতে হবে। যে অ্যারিস্টটল কোন, কোন পদ্ধতির সাথে যুক্ত। তাহলে অ্যারিস্টটলের বক্তব্যগুলো আমাদেরকে দেখতে হবে। তিনি দার্শনিক ঐতিহাসিক, তিনি আইনগত তুলনামূলক, তিনি পরিসংখ্যানমূলক দার্শনিক, তিনি মনোবিজ্ঞানমূলক অভিজ্ঞতাবাদী। এবার খেয়াল করে দেখো, মনোবিজ্ঞান অভিজ্ঞতাবাদী পরের ধারণা, তাহলে এটা হবে না। পরিসংখ্যানমূলক ও দার্শনিক, এটাও কিন্তু তুলনামূলক পরের বক্তব্য, তাহলে এটাও হচ্ছে না। আইনগত ও তুলনামূলক এই একটা, আর দার্শনিক ও ঐতিহাসিক এই দুটো বিষয় কিন্তু আল্টিমেটলি আমাদের মধ্যে কনফিউশন তৈরি। তুলনামূলক শব্দটি বা তুলনামূলক বক্তব্যটা রেখেছে, তাহলে আমরা কম্পারেটিভ এর অ্যারিস্টটলকে দেখতে পাই। এবার এখানে যদি আমরা কম্পারেটিভ এর ওই বক্তব্যটাকে সামনে রেখে তুলনামূলক আছে বলে অপশন বি উত্তর করি, তাহলে কিন্তু এখানে আনসারটা ভুল হয়ে যাবে। এক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যারিস্টটলের দার্শনিক ও ঐতিহাসিক। অর্থাৎ এক্ষেত্রে আমরা উত্তর পাবো দার্শনিক ও ঐতিহাসিক। কারণ দার্শনিক দৃষ্টিভঙ্গির প্রথমটা এবং ঐতিহাসিক, কারণ তিনি যখন বক্তব্য রাখছেন ওই তুলনার বক্তব্যটাই রাখছেন এবং তার আগের ইতিহাসটাকেও তিনি মোটামুটি দেখার চেষ্টা করছেন। এইজন্য তিনি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিরও তাত্ত্বিক ছিলেন। এক্ষেত্রে তুলনামূলক হবে না কেন? কারণ তার সাথে আইনগত বিষয়টা রয়েছে। অতএব আমরা দেখে নিই আমাদের বিশ্লেষণে, আমরা উত্তরই পাচ্ছি দার্শনিক এবং ঐতিহাসিক। অতএব এইরকম ক্রিটিক্যাল যে বিষয়গুলো রয়েছে, সেইগুলো থেকে সঠিক আনসার বেছে নেওয়ার জন্য আমাদেরকে একটু বুদ্ধি খাটাতে হবে। এই ছিল আজকে আমাদের এসএলএসটির প্রশ্নোত্তরের উপর ভিত্তি করে একটি ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং যারা এই ভিডিওটি প্রত্যন্ত গ্রাম থেকে দেখছে তাদেরকে আরো ভালোভাবে দেখার সুযোগ করে দিন এবং সর্বশেষে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।